বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর, তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছো এই বছর, তারা তো বই পেয়েছো, কিন্তু ক্লাসে এখনো তারা ক্লাস করতে পারো নাই। তো তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছো এবং নবম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী, তাদের নিয়ে আমরা আজকে রসায়ন বিজ্ঞানের একটা ক্লাস আমরা এখন করব। তো শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং বিজ্ঞান বিভাগে তোমরা বই নিয়েছো এবং বিজ্ঞান বিভাগে তোমরা ভর্তি হয়েছো, তো তোমরা যে রসায়ন বইটা পেয়েছো সেই বইটা নিয়ে তোমরা অবশ্যই তোমাদের মাঝে নানা কৌতূহল জন্ম নিয়েছে। তোমরা হয়তো ভাবতেছো যে রসায়ন আবার কি, এটা পড়লে বা আমাদের কি উপকার হবে। হ্যাঁ, আমরা তো ক্লাস 8-এ শুধু একটা বিজ্ঞান বই আমরা পড়েছিলাম, কিন্তু আমরা রসায়ন এরকম আলাদা বিষয় আমরা পাই নাই। তো তোমরা যারা এখন নবম শ্রেণীতে আছো, তোমরা এখন রসায়ন বই পেয়েছো, পদার্থবিজ্ঞান পেয়েছো, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই সব বই তোমরা পেয়েছো। তো সেই সাথে রসায়ন বিজ্ঞানও তোমরা একটা বই পেয়েছো। তো তোমাদের মাঝে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে রসায়ন কি, রসায়ন পড়লেই বা আমাদের কি উপকার হবে, এটার সাথে আমাদের বাস্তব জীবনেরই বা কি সম্পর্ক আছে। এই ধরনের প্রশ্ন তোমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। যেহেতু তোমরা কোনো ক্লাস এখন পর্যন্ত করো নাই, সে পর্যন্ত তোমরা এই ব্যাপারে তোমরা আইডিয়া তোমাদের মাঝে নেই। তো যাই হোক, আমরা এই রসায়নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়, যেহেতু তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা এই পর্যন্ত রসায়নের কোনো ক্লাস তোমাদের এখনো হয় নাই, সেহেতু আমরা রসায়ন বিজ্ঞানের প্রথম ক্লাস, প্রথম অধ্যায়ের প্রথম থেকে আমরা আলোচনা করব। তো এখানে আমরা আজকে মূলত আলোচনা ভিত্তিক আজকের এই ক্লাসটা হবে। পরবর্তীতে আমরা যখন আবার বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেখানে আমাদের বিভিন্ন সংকেত, গাণিতিক সমস্যা, আরো বিভিন্ন পর্যায়ক্রমে আমরা এগুলা নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা আলোচনার মধ্যেই আমরা আজকে ক্লাসটা সীমাবদ্ধ রাখবো এবং আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো এই রসায়নটা কিন্তু আসলে আমরা বাস্তব একটা উদাহরণ যদি আমরা দিই, তোমরা অনেকেই বাইসাইকেল চালানোর অভ্যাস তোমাদের আছে। তোমরা যখন দোকান থেকে যে বাইসাইকেলটা তোমরা ক্রয় করেছিলে, তখন সেই সাইকেলটা দেখতে খুব সুন্দর ছিল, এটা একেবারে চকচকে ছিল। হ্যাঁ, এটা চকচকে ছিল, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে তোমাদের সেই বাইসাইকেলটা তখন আর একবারে নতুন যখন তোমরা কিনেছিলে, তখন সেটার মতো আর দেখা যায়নি। এটার কারণটা কি শিক্ষার্থীরা? তোমরা দেখো, এই যে বাইসাইকেলে অনেক লোহার তৈরি যন্ত্রাংশ আছে, আর সেগুলা যখন তুমি একেবারে নতুন কিনেছিলে, সেটা একেবারে খুব চকচকে ছিল। যখন কিছুদিন ব্যবহার করার পরে সেই লোহার তৈরি যন্ত্রাংশগুলা তোমার ধীরে ধীরে দেখা যায় যে লালচে বর্ণের আকার ধারণ করলো। তো এগুলা, এই যে একটা পরিবর্তন হয়ে গেল, যে লোহার তৈরি জিনিসটা আগে প্রথমে চকচকে ছিল, দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু যেটা কিছুদিন যাওয়ার পরে, কিছু ব্যবহার করার পরে সেটা আবার কি হয়ে গেল, তার উপরে হালকা বাদামি বর্ণের লালচে একটা কালার হয়ে গেল। এই যে একটা পরিবর্তন হয়ে গেল, সেটাই কিন্তু রসায়নের কারণে এটা হয়ে গেল। যেমন তোমরা যখন তোমাদের বাসা বাড়িতে তোমরা দেখা গেছে, তোমরা যখন আর জানালা, লোহার তৈরি জানালা তৈরি দাও, আর সেই জানালা যখন তোমরা যখন একটা নতুন লাগালে, তখন ছিল একরকম, আর কিছুদিন যাওয়ার পরে সেটা আবার এই লোহার তৈরি জিনিসের উপর তোমার লাল বর্ণের একটা আবরণ পড়ে যায়। আর সেটা কি, সেটা হচ্ছে তোমরা জানো অনেকেই মরিচা। এই মরিচাটা কেন কেন হলো, এটা কেন বা লালচে বর্ণের আকার ধারণ করলো, এটা একটা পরিবর্তন হলো। এই পরিবর্তনটাই আসলে মূলত রসায়নটা হচ্ছে মূলত পদার্থের এখানে আকার আকৃতি, তারপরে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এগুলা খুব আমরা যেমন পদার্থ, এই রসায়নটা কিন্তু তোমার আবার বিভিন্ন বিজ্ঞানের সাথে সম্পর্কিত। আবার এই রসায়নটা হচ্ছে তোমার মূলত বিভিন্ন যত বিজ্ঞান আছে, অন্যান্য বিজ্ঞানের মতো একটা প্রধান, বা বিজ্ঞানের অন্যান্য শাখার মতো তোমার এই রসায়নটা একটা প্রধান শাখা। আর এখানে আমরা পদার্থের বিভিন্ন ধরনের আকার আকৃতির ধর্ম বৈশিষ্ট্য এবং তার পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এগুলো নিয়ে মূলত আমরা এখানে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা জানো, যেমন আমরা একটা কয়লার উদাহরণ যদি আমরা বলি, দেখো এই কয়লার ভিতরে কয়লার প্রধান উপাদান কি তোমরা জানো? অবশ্যই কার্বন বলবা, কার্বন। এখন এই কার্বন পরমাণুটা কয়লার ভিতরে কিভাবে থাকে,
সেগুলো আলোচনা করে বা সেগুলো আলোচনা করা হচ্ছে রসায়নের বিজ্ঞানের অন্যতম বিষয়। তারপরে দেখো কলাকে যদি আমরা পোড়া দিই, কলাকে যদি আমরা দহন করি, সেই কলাটা কি হবে, বাতাসের মাঝে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে সে রিয়াকশন করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তোমার সেখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড, তারপরে তোমার সেখানে কি হবে, জলীয় বাষ্প হবে, তারপরে সেখানে কি হবে, তোমার তাপ শক্তি হবে, আলোক শক্তি হবে। এই যে একটা পরিবর্তন, কয়লাকে যখন আমরা পোড়া দিলাম, দহন করলাম, তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তারপর সেখানে তাপ শক্তি ইত্যাদি যে একটা পরিবর্তন হয়ে গেল, সেটা মূলত রসায়নের কারণে হয়ে গেল। আর এই রসায়ন বিজ্ঞান আবার কিন্তু পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত। রসায়ন যেমন পদার্থ বিজ্ঞান ছাড়া চলতে পারে না, পদার্থ বিজ্ঞানও ঠিক তেমনি রসায়নের সাথে বেশ ভালোভাবেই জড়িত। এরকম বিভিন্ন আবার জীববিজ্ঞানের সাথে রসায়ন সম্পর্কিত। তোমরা জানো যে গাছ কাঠের মধ্যে মূল উপাদানটা হচ্ছে সেলুলোজ। হ্যাঁ, এই যে সেলুলোজ, এটা আবার আমরা পরবর্তীতে ধীরে ধীরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এখন আমরা বলতেই পারি যে আসলে আমরা যদি বলি যে রসায়নটা কি, এক বাক্যে যদি আমরা রসায়নের একটা সংজ্ঞা যদি আমরা দিতে যাই, সেই সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? সেই সংজ্ঞাটা হচ্ছে যে বিজ্ঞান পাঠ করলে, যেই শাস্ত্র পাঠ করলে, পাঠ করলে পদার্থের গঠন, আকার, আকৃতি, পরিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। যে বিষয়ের মধ্যে এই সমস্ত পদার্থের আকার, আকৃতি, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে মূলত আমাদের রসায়ন। শুধুমাত্র রসায়ন কাকে বলে বা রসায়ন কি, সেটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা আমরা এখান থেকে পেয়ে গেলাম, যে রসায়ন হচ্ছে যে শাস্ত্রে বা যে বিজ্ঞানে পদার্থের আকার, আকৃতি বা পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে আমাদের কি রসায়ন। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো আদিম যুগে মানুষ কিন্তু পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন তৈরি করতো, আগুন এখান থেকে আগুনটা পেত। আর সেখান থেকে অর্থাৎ রসায়নটা হচ্ছে মানুষের, আর আমরা যদি এভাবে ব্যাখ্যা করি, অর্থাৎ মানুষের জন্ম থেকে একবারে মৃত্যু পর্যন্ত রসায়ন। যেমন তোমরা সকালে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট তুমি ইউজ করো, ব্যবহার করো, সেই টুথপেস্টের মধ্যে আছে তোমার রসায়নের সাথে সম্পর্কিত। আবার যখন মানুষ মারা যায়, যখন তার লাশটাকে, যখন তার দেহটাকে, এই লাশটাকে যখন দাফন করা হয়, তখন সেই লাশটা পচে গলে তার মিথেন গ্যাস CH4 তৈরি হয়। অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই রসায়ন সম্পর্কিত, রসায়ন সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই রসায়ন কিন্তু আমাদের মাঝে এমনি এমনি বা একদিনে চলে আসে নাই। বিভিন্ন গবেষণার মাধ্যমে ধীরে ধীরে আমাদের মাঝে রসায়ন এই পর্যায়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। এই যে রসায়নটা আজকে আমরা পেলাম, এই রসায়নটা পেতে গিয়ে কয়েক বছর, কয়েক যুগ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। বিভিন্ন বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফলে আজকে আমরা এই রসায়নটা পেয়েছি। তো তোমরা জানো আগের যুগে মানুষ কি করতো, তারা বন জঙ্গলে বসবাস করত। বন জঙ্গলে বসবাস করতো, আদিম যুগের মানুষ বন জঙ্গলে বসবাস করতো। তাদের জীবন রক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো। তারা কি করতো, রূপা, টিন, ঝিঙ্ক এই ধরনের বিভিন্ন ধরনের ধাতু একত্রে মিশ্রিত করে তারা প্রথম চেয়েছিল এই যে কপার, তারপরে তোমার রূপা, টিন এসব ধাতু তারা ব্যবহার করে তারা স্বর্ণ তৈরি করতে চেয়েছিল। কিন্তু তারা সেই প্রচেষ্টা তারা সফল হয়নি, তারা ব্যর্থ হয়েছিল। তারা আবার এরকমও চেয়েছিল যে তারা এই রসায়নটাকে ব্যবহার করে তারা চেয়েছিল যে একটা মহা ওষুধ তৈরি করার জন্য তারা চেষ্টা করেছিল। কি মহা ওষুধ? সেটা হচ্ছে তোমার যে মানুষের আয়ুটাকে কিভাবে বৃদ্ধি করা যায়। দেখো, মানুষ গবেষণা করতে করতে এমন একটা পর্যায়ে তারা যেতে চেয়েছিল যে রসায়নটাকে ব্যবহার করে, রসায়নের বিভিন্ন ধারণা, পদ্ধতি এগুলো ব্যবহার করে তারা চেয়েছিল যে যে মানুষের আয়ুটাকে বাড়ানো যায় কিনা, এরকম একটা ওষুধ তারা আবিষ্কার করার চেষ্টা তারা করেছিল যে মানুষের আয়ুটাকে বৃদ্ধি করে দেওয়া যায় কিনা। কিন্তু তারা সেক্ষেত্রে সফল হয়নি। তো পরবর্তীতে তারা যখন এই রূপা, টিন, তারপরে বিভিন্ন ধরনের ধাতু ব্যবহার করে, কপার, রূপা, টিন এসব ধাতু ব্যবহার করে তারা স্বর্ণ ব্যবহার করতে চেয়েছিল, তারা পারে নাই। পরবর্তীতে তারা কি করলো, এগুলাকে মিশ্রিত করে সংকর ধাতু তারা তৈরি করলো। সেই সংকর ধাতুর নাম কি? ব্রোঞ্জ। এই ব্রোঞ্জকে তারা ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে তারা এই আগ্নেয়াস্ত্র দিয়েই তারা বিভিন্ন ধরনের পশু পাখি শিকার তারা করতো। এটা মূলত তারা রসায়নকে কাজে লাগিয়ে তাদের সেইখান থেকেই, তাদের সেই চর্চার মধ্য থেকেই
তারা এই গবেষণায় রসায়ন চর্চা এই কিন্তু উৎপত্তি আরম্ভ হয়ে গেল, রসায়ন চর্চা যাত্রা আরম্ভ হয়ে গেল। সেই ব্রোঞ্জ আবিষ্কার করার থেকে আরম্ভ করে তারপরে পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন তৈরি করার মধ্য দিয়ে তারা এই রসায়ন চর্চাটা আরম্ভ হয়ে গেল। তখন তাদের এই রসায়ন চর্চাটাকে ভিত্তি ধরে পরবর্তীতে তোমার বিভিন্ন ধরনের গবেষণা কাজ আরম্ভ হয়ে গেল। অনেক দার্শনিক, অনেক বিজ্ঞানীরা এই রসায়নের এই চর্চাকে কাজে লাগিয়ে তারা পরবর্তীতে অনেক সফল হয়েছিল। আর যেমন ডেমোক্রিটাস তোমার 380 অব্দে এই রসায়ন চর্চাকে তিনি বেশ গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি অনেক সফল হয়েছিলেন। হ্যাঁ, উনি ছিলেন কিন্তু দার্শনিক, তারপরে উনি রসায়নে অনেক ক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন। পরবর্তীতে তোমরা জানো পরমাণু কিভাবে আবিষ্কার হয়েছিল, পদার্থের অবিভাজ্য কণা বা পদার্থকে যখন আমরা ভাঙতে একেবারে এমন একটা ক্ষুদ্র অবস্থায় পৌঁছে যাই, সেটাকে আবার তারা নাম দিয়েছিল অ্যাটম। এরকম ভাবে ধীরে ধীরে বিজ্ঞানীরা আবিষ্কারের মাধ্যমে রসায়ন আজকে একটা ভালো একটা অবস্থানে এসে পৌঁছেছে। এই ভালো অবস্থানে আনার জন্য তোমার বিভিন্ন ধরনের দার্শনিক, রসায়নবিদগণ নিরলস পরিশ্রম করেছিলেন। যেমন অ্যান্টনি ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল এবং স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন এবং অ্যাভোগাড্রো, এরকম ধরনের অসংখ্য বিজ্ঞানীরা, রাসায়নিক বিজ্ঞানীগণ এবং দার্শনিকগণ, তারা তাদের অবদানের মাধ্যমে আজকে আমরা রসায়ন পেয়েছি। তো রসায়নটা আমাদের মাঝে কিভাবে হয়, যেমন মধ্যযুগীয় আরব দেশে দার্শনিকগণ মধ্যযুগে আরব দেশে দার্শনিকগণ থেকে আরম্ভ করে, যেমন মূলত তুমি যদি এভাবে তুমি রসায়নের ইতিহাসটাকে যদি আমরা এভাবে আনি, যে মধ্যযুগের আরবের রসায়ন চর্চাকে, যখন মধ্যযুগে আরব দেশে রসায়নটাকে নিয়ে তারা চর্চা করতো, রসায়ন নিয়ে তারা বিভিন্ন ধরনের গবেষণা করতো, সেই চর্চাকে বলা হতো আলকেমি। সেটাকে কি বলা হতো? আলকেমি। এখন এই আলকেমি, এটা হচ্ছে কি রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। আর এই রসায়ন চর্চার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট। দুইটা কথা, একটা হচ্ছে আলকেমি আর একটা হচ্ছে আলকেমিস্ট। এই রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি, আর রসায়ন চর্চা যারা করেছিলেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট। এই আলকেমি শব্দটি আবার আলকিমি থেকে এসেছে। হ্যাঁ, আলকেমি শব্দটি আবার আরবি শব্দ আলকেমিয়া থেকে এসেছে। এই আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি থেকে। এটাকে বলা হয় CHEME অথবা KIMI। হ্যাঁ, এটা থেকে এসেছে। এই CHEME এটা থেকে মূলত জন্ম নিয়েছে কি কেমিস্ট্রি। CHEMI এটা থেকে মূলত কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে। আর CHEMI এটা থেকে আমাদের আসছে কি কেমিস্ট্রি শব্দটা। এই কেমিস্ট্রি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে তোমার রসায়ন। বাংলা প্রতিশব্দ হচ্ছে কি রসায়ন। তো রসায়ন এর ধারাটা আমরা জানলাম, এটা আরব দেশে প্রথম চর্চা করা হতো, আর তখন এই চর্চাকে একটা নাম দিয়েছিল আলকেমি। এই আলকেমিটা আবার এসেছে আলকিমিয়া থেকে, আর এটা নিয়ে যারা গবেষণা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট। আবার আলকেমি যেমন CHEME এখান থেকে উৎপত্তি হয়েছে কেমিস্ট্রি শব্দ। এই কেমিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। তো রসায়নটা যে এটার বাংলা প্রতিশব্দ রসায়ন, এটা আমরা এখন জানলাম। আর এই যে এটা নিয়ে এই আলকেমিস্ট যে রসায়ন চর্চা করতো তাকে বলা হতো কি আলকেমিস্ট। এই আলকেমিস্ট জাবির ইবনে হায়ান প্রথম উনি গবেষণা কাজ আরম্ভ করেছিলেন। গবেষণাগারে প্রথম যেহেতু তিনি গবেষণা কাজে আরম্ভ করেছিলেন, সেই জন্য এই জাবির ইবনে হায়ানকে বলা হয় কি রসায়ন বিজ্ঞানের জনক। পরবর্তীতে আরো অনেক দার্শনিকগণ, রসায়নবিদগণ ভালো জায়গা দখল করেছিলেন। যাই হোক, আমরা মোটামুটি একটা ধারণা আমরা জানলাম যে রসায়ন কি, তারপরে রসায়নের চর্চা সেই পাথর বসা থেকে আরম্ভ করে ব্রোঞ্জ থেকে আরম্ভ করে ধীরে ধীরে এখানে আসছে। তারপরে যারা রসায়ন নিয়ে মাথা ঘামান বা রসায়ন নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, রসায়ন চর্চা যারা করেন, তাদেরকে বলা হয় আলকেমিস্ট। এবং এই আলকেমিয়া থেকে পরবর্তীতে কিমি থেকে কেমিস্ট্রি, এইভাবে বাংলা প্রতিশব্দ রসায়ন, এভাবেই কিন্তু মূলত রসায়ন আমাদের সামনে আসলো। আমরা জানলাম রসায়ন কি, এগুলা সম্পর্কে আমরা জানলাম। তো শিক্ষার্থীরা এখন দেখো রসায়নের কি সুন্দর একটা পরিবর্তন। আমরা সবাই কাঁচা আম এবং পাকা আম আমরা দেখেছি, তোমরা দেখেছো। কাঁচা আম তোমরা অবশ্যই অনেকে খেয়েছো, সেটা স্বাদ কেমন? অবশ্যই টক।
এখন শিক্ষার্থীরা এখন আবার দেখো এই আমটা যখন আবার কিছুদিন পরে পরিপূর্ণ হয়ে গেল, হ্যাঁ, পরিপক্কতা অর্জন হলো, তখন সেই আমটা স্বাদ যখন আমরা নিলাম তখন সেটা আবার কি হয়ে গেল, মিষ্টি হয়ে গেল। শিক্ষার্থীরা তোমাদের মাঝে অবশ্যই প্রশ্ন জাগলো যে যে আমটা এক সময় ছিল টক, যে আমটা এক সময় ছিল সবুজ রঙের, যে আমটা সে আমটা আবার কিছুদিন পরে তার রং চেঞ্জ করে তার রংটা পরিবর্তন হয়ে হয়ে গেল সেটি হলুদ বর্ণের, এবং তার স্বাদ পরিবর্তন হয়ে গেল কি মিষ্টি। হ্যাঁ, এই আমটা কেন এই যে কালারটা সে পরিবর্তন হয়ে গেল, এটা মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই মূলত সে তার রং পরিবর্তন করলো, তার স্বাদ পরিবর্তন করলো। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই আমটা যখন আমরা কাঁচা অবস্থা আমরা খেলাম তখন তার স্বাদ ছিল টক স্বাদযুক্ত, এখন এটা কেন আবার মিষ্টি হয়ে গেল? যখন আমটার স্বাদ টক ছিল তখন তার ভিতরে একটা অ্যাসিড ছিল, আর সেই অ্যাসিডের নাম কি তোমরা বলতে পারো? হ্যাঁ, তোমাদের বইয়ে দেখবা 5 নং পৃষ্ঠায় এখানে স্পষ্ট লেখা আছে, তোমরা এগুলো বই অবশ্যই পড়বে, পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি সময় স্বল্পতার কারণে হয়তো সব কিছু আমি বলতে পারি নাই, তো তোমরা বইগুলো অবশ্যই ফলো করবা, বইগুলো পড়বা। সে আমের ভিতরে যখন আমটা টক ছিল, সে আমের ভিতরে কি অ্যাসিড ছিল? সাকসিনিক অ্যাসিড ছিল, আরেকটা কি ছিল? মেলেইক অ্যাসিড ছিল। এই দুইটা অ্যাসিড তার ভিতরে উপস্থিত থাকার কারণে এই আমটা টক হয়ে গেল। যখন আবার কিছুদিন যাওয়ার পরে আমটা যখন পরিপক্কতা অর্জন হলো, তখন তার ভিতরে সাকসিনিক অ্যাসিড এবং মেলেইক অ্যাসিড, এই দুইটা অ্যাসিড যখন তার ভিতরে এই দুইটা অ্যাসিড পরিবর্তন হয়ে যখন এটা গ্লুকোজ এবং ফ্রুটোজে পরিবর্তন হয়ে গেল, তখন তার রংটাও সে পরিবর্তন করে ফেললো, তখন তার রং হয়ে গেল হলুদ বর্ণের এবং তার স্বাদটা টক থেকে পরিবর্তন হয়ে গেল মিষ্টি। এটা মূলত তোমার এই রাসায়নিক পরিবর্তনের কারণেই এই আমের রং কাঁচা সবুজ থেকে হলুদ হয় এবং টক থেকে মিষ্টি হয়। আমি আশা করি তোমরা এই আমের যে পরিবর্তন টক থেকে মিষ্টি, এটা তোমরা অবশ্যই বুঝেছ, কারণ টকের ভিতরে থাকে সাকসিনিক অ্যাসিড এবং মেলেইক অ্যাসিড, আর ওটার ভিতরে কি থাকে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণেই মূলত এটা হচ্ছে। এগুলো এমসিকিউর জন্য, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য অবশ্যই তোমাদের জানার দরকার, জানতে হবে। এবার আসো শিক্ষার্থীরা, আমরা কেরোসিন পোড়া দিই, আমরা প্রাকৃতিক গ্যাস জ্বালাই, রান্না বান্নার কাজ আমরা করি, এবং আমরা মোমের দহনও আমরা দেখেছি। তো শিক্ষার্থীরা, তোমরা কি কোনোদিন ভেবেছো এই যে প্রাকৃতিক গ্যাস, এই যে কেরোসিন, পেট্রোল অথবা মোমের দহন যে আমরা ঘটাই, সেখানে কিসের পরিবর্তন হয়? আর সেখানে পরিবর্তন হয়েই বা কি হয়? এই যে আমরা কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহনটা আমরা ঘটাই, আর সেখানে এইগুলোর ভিতরে কি থাকে? এই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম, এই এগুলোর ভিতরে মূল উপাদানটা কি তোমরা জানো? সেখানে মূল উপাদানটা হচ্ছে হাইড্রোকার্বন। কি? হাইড্রোকার্বন কি? এখন তোমার যে প্রশ্ন আসলো যে হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বনটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের যৌগ। হাইড্রোজেন এবং কার্বনের যৌগ। যখন আমরা এটা দহন করি তখন এগুলা পুড়ে যায়। এগুলা পুড়ে কি হয়? একটা পরিবর্তন হয়। কি পরিবর্তন? সেই পরিবর্তনটা হচ্ছে তোমার কি হবে? সেটা পরিবর্তন হয়ে যেটা যখন বাতাসের অক্সিজেনের সাথে সে রিঅ্যাকশন করবে, বিক্রিয়া করবে, আর তখন এই যে কার্বন এবং হাইড্রোজেন যখন বিক্রিয়া করবে, তখন সেখান থেকে তোমার কি হবে? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ শক্তি, আলোক শক্তি, এগুলো তোমার সেখান থেকে কি হবে? তৈরি হবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম যে প্রাকৃতিক গ্যাস এগুলো পোড়া দিলে কি হয়, কি যে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হয় সেটা আমরা জানলাম। এখন শিক্ষার্থীরা, আরো একটা মজার জিনিস এখন আমি তোমাদেরকে পড়াবো, আর সেটা হচ্ছে, আমরা জানি আমাদের অনেক সময় আমাদের বাবা মা এবং বাসাতে যদি আমাদের বাসা বাড়িতে যদি আমার দাদা দাদু থাকে, নানা নানু থাকে, বা আমাদের অনেকেরই পেটে ব্যথা হয়, হ্যাঁ, তখন আমরা বলি যে তোমাদের গ্যাস্ট্রিক হয়েছে। কি হয়েছে? গ্যাস্ট্রিক হয়েছে। সাধারণ ভাষায় আমরা এটা বলি। তো এটা আসলে এটা কেন হয়, বা এটা আমরা অনেক সময় অ্যান্টাসিড ওষুধ খেলে এখান থেকে আমরা কি হয়? মুক্তি পাই। এটা কি তোমরা জানো যে আসলে এটা কেন হয়? এটা আসলে কিন্তু তোমার যে আজকে যে তুমি রসায়ন বই নিয়ে তুমি আজকে ক্লাস করছো, তুমি যে বিজ্ঞান বিভাগের ছাত্র, এই গ্যাস্ট্রিক এবং এই অ্যান্টাসিড ওষুধ কিন্তু তোমার আজকের এই বিষয়ের অন্তর্ভুক্ত, এই পাঠের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন অনেকক্ষণ পর্যন্ত আমরা আহার থেকে, খাবার থেকে আমরা দূরে থাকি, তখন আমাদের সেই পাকস্থলিতে একটা অ্যাসিডিটি জন্ম হয়। হ্যাঁ, অ্যাসিড জন্ম হয়। সেটা এই অ্যাসিডিটির কারণেই কিন্তু আমাদের মূলত আমাদের পেটে ব্যথা হয়, আমাদের বুক জ্বালাপোড়া করে, গলা জ্বালাপোড়া করে, এই অ্যাসিডিটির কারণে আমাদের হয়। তো শিক্ষার্থীরা, এই যে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি? আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্টাসিড খেলে কেন আমাদের এই অ্যাসিডটা বা আমাদের একটু ভালো লাগে, আমাদের পেট ব্যথা ভালো হয়ে যায়, বুক জ্বালাপোড়া, এগুলো থেকে আমরা কেন উপশম লাভ করি,
বা আমাদের আরাম বোধ কেন হয়। শিক্ষার্থীরা জানো, আমাদের পাকস্থলীতে যখন আমরা দীর্ঘক্ষণ খাবার থেকে আমরা দূরে থাকি, বিরত থাকি, তখন আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি সৃষ্টি হয়। যখন আমরা অ্যান্টাসিড ওষুধ সেবন করি, আর তখনই আমরা এখান থেকে আমরা উপশম লাভ করি। এখানে অ্যান্টাসিডের ভিতরে কি এমন জাদু আছে, কি জাদু আছে, সেখানে তোমাদের এই অ্যান্টাসিডের ভিতরে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা উপাদান আছে। এই দুইটা হচ্ছে ক্ষার জাতীয় উপাদান। এই আমরা জানি, তোমরা অবশ্যই এই ক্লাস 8 এ পড়েছো, যে ক্ষার এবং অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন সেখানে তোমার এই অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে। এই ক্ষারটা অ্যাসিডের সাথে যখন রিঅ্যাকশন করে তখন এই ক্ষারটা কি করে, অ্যাসিডের মধ্যে যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটাকে প্রশমিত করে লবণ এবং পানি উৎপন্ন করে দেয়। লবণ এবং পানি উৎপন্ন করে দেওয়ার কারণে অ্যাসিডটা যখন প্রশমিত হয়ে যায় তখনই মূলত আমাদের কি হয়, উপশম হয়, আমাদের আরাম বোধ হয়, মন ভালো লাগে। তো এই অ্যান্টাসিড ওষুধের কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই মূলত অ্যাসিডকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হয়, লবণ পানি উৎপন্ন করে। এটাকে তোমরা পরবর্তীতে যখন আবার প্রশমন বিক্রিয়া হিসেবে তোমরা এটা সংজ্ঞায়িত করতে পারবে। আর শিক্ষার্থীরা, আমরা আজকের এই আলোচনা থেকে মোটামুটি আমরা অনেক কিছু জানলাম, যে রসায়ন কি, রসায়ন আবার পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানে আমি একটু একটু আবার রিভাইজ দিতেছি। আর যে রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং বিভিন্ন বিজ্ঞানের সদস্য সম্পর্কিত এবং বিজ্ঞানের যে অন্যান্য শাখা আছে তাদের মধ্যে প্রধান একটা শাখা হচ্ছে রসায়ন বিজ্ঞান। এবং রসায়নটা তোমাদের বিভিন্ন ধাপে ধাপে সে আদিম যুগ থেকে আরম্ভ করে আজকে আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এই রসায়নের সাথে সম্পর্কিত। যেমন যারা দেখবো তোমরা কৃষি কাজ করে, যে মাঠে কৃষক ফসল ফলায়, সে কিন্তু রসায়নকে ব্যবহার করে এগুলা সে তার ফসলটা ফলাচ্ছে। এরকম আমরা ধীরে ধীরে আরো বিভিন্ন, যখন আমরা রসায়নের ক্লাস করব তখন আমরা এই রসায়নের সম্পর্কে আমরা আরো জানবো, আমরা বিস্তারিত সেখানে আমরা অনেক কিছু আমরা জানতে পারবো, এবং খুব তোমরা মজা করেই তোমরা এই রসায়ন পাঠটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে তোমরা বইয়ের সাথে মিলিয়ে আমার এই ক্লাসটা তোমরা ভালোভাবে বারবার দেখবে, এবং বইয়ের সাথে বইয়ের যে লেখাগুলো আছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বা, করলেই তোমরা এখান থেকে আরো বিস্তারিত জানতে পারবা। তো আমরা আশা করি আমরা এই ক্লাসটা কন্টিনিউ করবো, আর কন্টিনিউ করলে হয়তো তোমরা আরো বিস্তারিত উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও রসায়ন বিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।